প্রশ্ন সমাধান করেছি আমরা 1 এবং 2 নং দুইটা প্রশ্ন আমরা কমপ্লিট করেছি তোমাদেরকে। আজকে আমরা তারই আলোকে আমরা 3 নং সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করি। তাহলে তোমরা আমার সাথে প্রশ্নটা আগে তুলে নাও। কেমন? তাহলে দেখো 3 নং প্রশ্ন। 3 নং অনুশীলনী কত ছিল আমাদের? এটা অনুশীলনী 9। অনুশীলনী হলো 9। আসো প্রশ্ন হলো, এটা আমাদের মূল বইয়ের যে একটা অঙ্ক সমাধান করেছি আমরা, সেটার আলোকে একটা প্রশ্ন। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে, কত টাকা? 50,000 টাকা ঋণ নিয়ে, 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। প্রশ্ন হলো ক নম্বর, 8 বছরে মুনাফা কত? 8 বছরে মুনাফা কত? খ নম্বর, বার্ষিক মুনাফার হার নির্ণয় করো। বার্ষিক মুনাফার হার নির্ণয় করো। গ নম্বর, কত বছরে মুনাফা 30,000 টাকা হবে? 30,000 টাকা হবে। এলো আমাদের প্রশ্ন। দেখো প্রশ্ন আমি আর 2-একবার পড়ি, তোমরা যারা প্রশ্ন লেখা বুঝতেছো না তারা আমার পড়া শুনে লিখে ফেলো। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। ব্যাংক থেকে কত টাকা ঋণ নেওয়া হয়েছে? 50,000 টাকা ঋণ নিয়ে কত বছর পর পরিশোধ করছে? 8 বছর পরে পরিশোধ করছে। কত টাকা? 98,000 টাকা পরিশোধ করা হলো। ক নম্বর প্রশ্ন আছে যে 8 বছরে মুনাফা কত? 8 বছরে মুনাফা কত? ঠিক আছে না? ক নম্বর প্রশ্ন কি আছে? 8 বছরে মুনাফা কত? ক নম্বর প্রশ্ন, বার্ষিক মুনাফার হার নির্ণয় করো। কি নির্ণয় করো? বার্ষিক মুনাফার হার নির্ণয় করো। গ নম্বর, কত বছরে মুনাফা 30,000 টাকা হবে? কত বছরে মুনাফা 30,000 টাকা হবে? তাহলে আগে তোমরা প্রশ্নটা তুলে নাও, এরপর আমরা সমাধান করব। আশা করি তোমরা ইতিমধ্যে প্রশ্নটা তুলে ফেলেছো। এখন আমরা তাহলে সমাধানে আসি। প্রশ্ন ছিল আমাদের 8 বছরে মুনাফা কত? কোন প্রশ্ন আমাদের কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে 8 বছরে মুনাফা কত। তাহলে আমরা ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছিলাম? ব্যাংক থেকে আমরা 50,000 টাকা ঋণ নিছি। কত টাকা? 50,000 টাকা ঋণ নিয়ে আমরা কত বছর ব্যবসার জন্য রাখছি বা কাজে লাগিয়েছি? কত বছর? 8 বছর। ব্যাংকে আমাদের আবার কত টাকা পরিশোধ করা লাগলো? 98,000 টাকা পরিশোধ করা লাগলো। তাহলে নিয়েছিলাম 50,000 টাকা, শোধ করছি কত টাকা? 98,000 টাকা। বেশি টাকা দিয়ে ফেলছি না ব্যাংকে? এই যে বেশি টাকা দিছি এটাই হচ্ছে মুনাফা বা লাভ। অর্থাৎ ব্যাংকে আমরা ওই যে বেশি টাকা দিছি এটাই ব্যাংকে আমরা কি দিছি? মুনাফা দিছি। অর্থাৎ তাহলে আমরা যদি এভাবে বের করি যে 8 বছরে মুনাফা কত? 98,000 বিয়োগ 50,000। কারণ 50,000 টাকা তো আমরা লোন নিছিলাম, ঋণ নিছিলাম, তাই না?
তাহলে 50,000 টাকা যদি ঋণ নিই এবার শোধ করছি 98,000 টাকা, তাহলে কত টাকা বেশি টাকা শোধ করছি না কত? এটা বিয়োগ করলে 0 0, তারপর কত আছে 8, তারপর কত আছে 5 আর 4 9, 48,000 টাকা আমরা কি করছি? ব্যাংকে বেশি দেওয়া হয়েছে। 48,000 টাকা আমরা ব্যাংকে কি দিছি? বেশি দিছি। তাহলে 8 বছরের মুনাফা আমরা কত? মুনাফা কত 8 বছরের? মুনাফা হলো 48,000 টাকা। তাহলে 8 বছরে আমরা মুনাফা বের করে ফেললাম। ক নং প্রশ্নের সমাধান শেষ। এবার খ নং প্রশ্নের সমাধানে বলছে বার্ষিক মুনাফার হার নির্ণয় করো। কি নির্ণয় করো? বার্ষিক মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা একটা সূত্র জানি বার্ষিক মুনাফার হারের, অর্থাৎ বার্ষিক মুনাফার হার, মুনাফার হার, শুধু হার, এগুলো কিন্তু একই কথা। বিষয়টা খেয়াল আছে কিনা? আমি আগে অলরেডি তোমাদের অধ্যায় প্রথমে এই বিষয়গুলো আলোচনা করেছি। তাহলে আমরা এখন যাই খ নং প্রশ্নের সমাধানে। খ নং প্রশ্নে চাওয়া হয়েছে বার্ষিক মুনাফার হার। তাহলে ক হতে আমরা কি পেয়েছি? 8 বছরের মুনাফা পেয়েছি না? ক হতে আমরা 8 বছরের মুনাফা কত পেয়েছি? 48,000 টাকা পেয়েছি। ঠিক আছে, তাহলে এখন এই মুনাফার হার আমরা কিভাবে লিখবো দেখো। আমরা জানি মুনাফার হার, কেউ যদি লেখো বার্ষিক মুনাফার হার, তারটা কি কাটা যাবে না? তারটাও কিন্তু একই মুনাফার হার, অর্থাৎ জিনিসটাই বার্ষিক মুনাফার হার। তাহলে মুনাফার হার সমান কি? মুনাফা গুণ 100 ডিভাইডেড আসল গুণ সময়। আসল গুণ সময়। দেখো তো সূত্রটা তোমাদের মনে আছে কিনা? মনে আছে নিশ্চয় নাকি? তাহলে মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কি? মুনাফা গুণ 100 ডিভাইডেড আসল গুণ সময়। তাহলে এখন আমরা এই মানগুলো এখানে আমাদের বসাতে হবে। তাহলে মুনাফা আমরা ক নং প্রশ্নে মুনাফা পেয়েছি কত? 48,000। মুনাফা পেয়েছি কত? 48,000 গুণ 100 ডিভাইডেড আসল। আসল কত আমাদের এখানে প্রশ্নটা পড়ে কি বুঝছো? আসল কত? 50,000 টাকা ঋণ নিয়েছিলাম। তাহলে ঋণ নেওয়ার পরে আমি এই ঋণটা নিয়ে যে কোনো একটা কাজ করছি, তাই না? যে কোনো একটা ব্যবসা বা কোনো কিছু আমরা কাজের জন্য ব্যাংক থেকে আমরা টাকা নিচ্ছি। এখন যে টাকাটা আমরা ঋণ হিসেবে নিলাম, এইটাই এখন আমার কাছে কি? এটাই আমার কাছে এখন মূলধন। অর্থাৎ আমি এই পুঁজিটা নিয়ে আমি একটা ব্যবসার কাজে লাগাবো। তাহলে ব্যাংক কিন্তু আমাকে ঋণ দিচ্ছে, কিন্তু আমার জন্য এখন ওটা কি? ওটা হলো আসল। আসলের আরেক নাম হচ্ছে মূলধন। ক্লিয়ার? তাহলে আসল কত আমাদের এখানে? 50,000 টাকা হলো আসল। সময় কত বছর? 8 বছর, তাই না? প্রশ্ন অলরেডি লেখা আছে 8 বছর বা 8 বছর মুনাফা আমরা বের করছিলাম। তাহলে 8 বছর। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটার নামটাই হলো কি? মুনাফার হার। এখন ক্যালকুলেশনটা দেখো সহজ করে করার চেষ্টা করো। এখানে 48 এর পরে আছে 3টা শূন্য, এখানেও 50 এর পরে আছে 3টা শূন্য। দেখো, তাহলে যদি তুমি মনে করো স্যার আমরা এই 3টা শূন্য একটা করে কেটে দিলাম, এখানেও কেটে দিলাম, অর্থাৎ তাহলে কাটাটা কাটা যাবে, কিন্তু কি হবে? তোমার অঙ্কের একটা নিয়ম ব্রেক হয়ে যাবে। অর্থাৎ আমরা এই কাটাকাটিটা আমরা এইভাবে একটা করে কাটতে পারবো না। আমরা কি করবো? একটা দাগ দিয়ে, যেমন 48,000 আছে পুরোটার একটা দাগ দিব, 50,000 আছে পুরোটা দাগ দিব। তাহলে এখন যদি তুমি মনে করো যে এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য বাদ যাচ্ছে, যাক, ওতে সমস্যা নাই। বাদ গেলে কত থাকে? এখানে 48 থাকে, এখানে কত থাকে? 50 থাকে। অর্থাৎ তুমি যে থিমটা চিন্তা করছো যে আমি এইভাবে কাটবো, 48,000 নিচে হলো 50,000, এখানে একটা শূন্য, একটা দুটো তিনটা, একটা দুটো তিনটে কেটে যায়। তাহলে আমরা ওই কাটাটাই কি করব? এইভাবে মনে মনে ভাবলাম অসুবিধা নাই, যে একটা দাগ দিয়ে কেটে দিব। দেওয়ার পরে এখানে কাটলে কি থাকে? 48, এখানে থাকে কত? 50। ওকে, এবার দেখো আমরা যদি এই 50 দিয়ে কাটি এটাকে, 50 একে 50, 50 দিয়ে কত? 100। ঠিক আছে না? এবার যদি আমরা এটাকে 8 দিয়ে কাটি, 8 একে 8, 6টা 48, 6টা 48। তাহলে দেখো উপরে আমার কি অবশিষ্ট আছে? 6 আছে আর
2 আছে, তাহলে 6 আর 2 যদি আমরা গুণ করি কত হয়? 6 দ্বিগুণ হয় 12, 1 আর 1 গুণ করলে হয় 1, 1 দিয়ে ভাগ করলেও যা হয়, না করলেও একই। তাহলে আমরা একবারে কত লিখতে পারি? 12। তাহলে 12 উত্তরে কি লিখবো আমরা? পার্সেন্ট। পার্সেন্ট লিখলাম, কারণটা কি? এটা আমরা কি বের করছিলাম? এটা আমরা মুনাফার হার নির্ণয় করছি, যে কারণে আমরা কি লিখছি? পার্সেন্ট লিখছি, ঠিক আছে না? মুনাফার হারের একক হলো পার্সেন্ট, শতকরা চিহ্ন। তাহলে তাহলে আমরা কি পেয়ে গেলাম? বার্ষিক মুনাফার হার পেয়ে গেলাম। উত্তর কত আমাদের? 12% হলো উত্তর। দেখো, তাহলে আমাদের প্রশ্ন চাওয়া হয়েছিল কি? যে বার্ষিক মুনাফার হার নির্ণয় করো। কি চাওয়া হয়েছিল? বার্ষিক মুনাফার হার নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা কি লিখে নিলাম? আমরা সূত্র লিখে নিলাম যে মুনাফার হারের সূত্র কি? মুনাফা গুণ 100 ডিভাইডেড আসল গুণ সময়। এবার কি করলাম? আমরা মানটা বসালাম। তো কয়ের মধ্যে আমাদের মান বের করছিলাম। 8 বছরের মুনাফা কত হয়েছিল? 48,000। 8 বছরের মুনাফা হয়েছিল 48,000 টাকা। তাহলে মুনাফার জায়গায় আমরা 48,000 টাকা বসিয়ে দিলাম, আর 100 বসিয়ে দিলাম, যা আছে একইভাবে। নিচে কত হলো? আসল গুণ সময়। তাহলে আসল কত? আমাদের ব্যাংক থেকে যে টাকা আমরা ঋণ নিয়েছিলাম, এটাই আমার কাছে এখন আসল, এটাই আমার পুঁজি। তাহলে আসল কত? 50,000 টাকা। সময় কত আমাদের? সময় প্রশ্নের মধ্যে লেখা আছে অলরেডি, 8 বছর পর শোধ করা হয়েছে, অর্থাৎ ক নং প্রশ্ন আমরা 8 বছরের মুনাফা বের করছি। তাহলে সময় কত আমাদের? 8 বছর। এবার আমরা কাটাকাটিটা করছি। এখানে যে 3টা শূন্য মিল আছে, এখানেও মিল আছে, একই রকম আছে। তাহলে 3টা শূন্য আমরা কেটে দিলাম। যদি তুমি এইভাবে ভাবতে পারো, 3টা শূন্য মানে 1000। 1000 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এখানে হয় 48, এখানে হয় কত? 50। অথবা অত টাকা যদি না বুঝতে পারো, তাহলে এইভাবে বুঝতে পারো যে আমি যে আলাদা আলাদা করে কাটলে 3টা শূন্য কাটা যাবে, উপরেও যাবে নিচেও যাবে, কিন্তু কাটাকাটিটা আমি আলাদা করে কাটবো না, একবারে কাটবো। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কাটাকাটিটা আমি কি করবো? একটা দাগ দিয়ে কেটে দিলাম। এই যে একটা দাগ দিয়ে আমরা কেটে দিলাম, দিয়ে আমরা লিখলাম কাটাকাটি পর কত থাকে? 48, এখানে কত থাকে? 50। এরপরে কি করছি? এই 48কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 1 8, 6 48। এরপর দেখো এই 50, 50 1 50, 50 দ্বিগুণ কত? 100। তাহলে আমরা অবশিষ্ট রয়েছে 6 আর 2। 6 আর 2 গুণ করলে কত হয়? 6 দ্বিগুণ 12, নিচে আর ভাগ করার মতো কিছু নাই। তাহলে কত থাকলো? 12। তাহলে মুনাফার হার যেহেতু কি লিখলাম? পার্সেন্ট হিসেবে লিখলাম, এত পার্সেন্ট। এবার আসো গ নং প্রশ্নে, কত বছরে মুনাফা 30,000 টাকা হবে? প্রশ্ন আমার কি চাওয়া হয়েছে? কত বছরে মুনাফা 30,000 টাকা হবে? কত বছরে মুনাফা 30,000 টাকা হবে? তাহলে আমাকে বছর নির্ণয় করতে হবে, বের করতে হবে, তাই না? বছর নির্ণয় করতে হবে। তাহলে যেটা আমরা বের করি সবসময় আমরা খেয়াল রাখবো, ওটা আমরা ডান পাশে রাখবো। তাহলে আমার ক নং প্রশ্ন ছিল 8 বছরের মুনাফা ছিল কত? 48,000 টাকা। তাহলে 8 বছরের মুনাফা ছিল কত টাকা? আমার 48,000 টাকা। তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারি? আমাকে দরকার, আমার কি দরকার? বছর বের করা দরকার। তাহলে বছরটা আমরা ডান পাশে রাখবো। তাহলে 48,000 টাকা মুনাফা হয় কত বছরে? 8 বছরে। গ নং প্রশ্ন, 48,000 টাকা মুনাফা হয় 8 বছরে। 48,000 টাকা মুনাফা হয় কত বছরে? 8 বছরে। তাহলে কোনটা? হ্যাঁ, চলে যাচ্ছেন। তাহলে 48,000 টাকা মুনাফা হয় কত বছরে? 8 বছরে। তাহলে সুতরাং 1 টাকা মুনাফা হয় কত বছরে? 8 ভাগ 48,000। কারণ কি ভাগ দিলাম কেন? 48,000 টাকা মুনাফা যদি 8 বছরে হয়, তাহলে আমার 1 টাকা মুনাফা হতে কি সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। কম হলে ভাগ। আর আমাদের এখানে কত টাকা মুনাফা আছে? 30,000 টাকা মুনাফা হয়। 8 গুণ 30,000 ভাগ 48,000। এখন দেখো, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে আমাকে এখন বছরটা বের করতে হবে। এখানেও দেখো 3টা শূন্য আছে, এখানেও 3টা শূন্য মিল আছে। তাহলে আমরা যদি কাটি, এখানে 48, এখানে কত? 30। ঠিক আছে না? তাহলে এখানে 48 হলো, এখানে 30 হলো। এবার এটা দিয়ে যদি আমরা কাটি, 8 1 8, 6 48, 8 1 8, 6 48।
ক্লিয়ার? এখন এই 6 দিয়ে যদি কাটা এটাকে 6 কে 6 5 6 কত 30, তাহলে কত হলো 5 বছর। দেখো কাটাকাটিটা যদি না বোঝা আবার একটু বলি আমি। প্রথমত দেখো 30-এর পর 3টা শূন্য আছে, 48-এর পর 3টা শূন্য আছে, তাহলে 3টা শূন্য মিলে গেল, 3টা শূন্য আমরা কেটে দিলাম, তো উপরে থাকলে কত 30, নিচে থাকলে কত 48। এবার দেখো এই 48কে যদি আমি 8 দিয়ে কাটি, 8 × 8 6টা 48। এবার এই 6কে যদি আমি 6কে 6 দিয়ে কাটি, তাহলে 6 কে 6 5 6 কত 30, তাহলে কত দেওয়া হলো আমার 5 দেওয়া হলো, 5 বছর। তাহলে আমরা কি লিখতে পারি, 5 বছরের মুনাফা 30,000 টাকা হবে। সুতরাং 5 বছরে মুনাফা 30,000 টাকা হবে। উত্তর 5 বছর। আচ্ছা, তাহলে তোমরা এটা তুলে নাও, আমি পাশাপাশি আরেকটা অঙ্ক সৃজনশীল লিখতে থাকি। 4 নং, সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। কম ওই গ্রামের শতকরা কতজন শিক্ষিত নয়? তাহলে দেখো প্রশ্নটা আমি একবারে তুলে নিলাম। প্রশ্নটা আমি আরেকবার বলি, তোমরা আমার সাথে তুলে ফেলো। সখীপুর গ্রামের জনসংখ্যা হলো, মোট জনসংখ্যা হলো 1280 জন। সখীপুর গ্রামের সর্বমোট জনসংখ্যা কত? 1280 জন। তার মধ্যে 40% লোক হলো শিক্ষিত। তার মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত? 40% হলো শিক্ষিত। ক নং প্রশ্ন, ওই গ্রামের শতকরা কতজন শিক্ষিত নয়? এখন বলছে যে ওই গ্রামের শতকরা কতজন কি নয়? শিক্ষিত নয়। এটা আমাদেরকে বের করতে হবে যে কতজন শিক্ষিত নয়। খ নং প্রশ্ন, শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। গ নং প্রশ্ন, গ্রামের শিক্ষিত লোকের মধ্যে 128 জন যদি শহরে চলে আসে, তাহলে গ্রামে শতকরা কতজন শিক্ষিত থাকবে? ক্লিয়ার? তাহলে নাও আমার সাথে সমাধানটা করে নাও। যে আমরা আমাদের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি? প্রশ্ন মধ্যে দেওয়া আছে হলো যে শিক্ষিত লোক কত পার্সেন্ট? 40%।
শিক্ষিত লোক হলো শিক্ষিত লোক শিক্ষিত লোক হলো 40%। এখন আমাকে কি বের করতে হবে, কতজন শিক্ষিত নয়, শতকরা কতজন শিক্ষিত নয়। তাহলে সুতরাং 40% শিক্ষিত হলে শিক্ষিত নয় কতজন, 100 থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, তাহলে পাবো 60%। অর্থাৎ 40% যদি শিক্ষিত হয় তাহলে আর 60% কি শিক্ষিত নয়। তাহলে ওই গ্রামের শতকরা, সুতরাং ওই গ্রামের শতকরা 60 জন লোক শিক্ষিত নয়। এখন দেখো এখানে ভাষা লিখে আমি কি লিখছি, শতকরা লিখছি, তাই না? তাহলে যদি তুমি এই প্রতীক দিয়ে লেখো তাহলে এটা আর লেখা লাগে না। তাহলে আমরা যদি উত্তরে শুধু এইভাবে লিখি, উত্তর হলো 60%। অর্থাৎ 60% লোক কিনা শিক্ষিত নয়। আর যদি কথায় লিখি তাহলে শতকরা 60 জন লোক শিক্ষিত নয়। ঠিক আছে, তাহলে ক নং প্রশ্ন সমাধান শেষ। এবার বলা হয়েছে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তাহলে 40% তো শিক্ষিত ছিল, তাই না? তার মানে কি 100 জনের মধ্যে শিক্ষিত হলো কতজন, 40 জন। আর আমার গ্রামের লোক সংখ্যা কত, 1280 জন। তাহলে 1280 জনের মধ্যে শিক্ষিত কতজন, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাই না, বের করতে হবে। তাহলে ক নং প্রশ্ন তোমরা তুলে ফেলছো নিশ্চয়ই। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ছিল কি, শিক্ষিত লোক হলো 40%। তাহলে শিক্ষিত নয় আমরা কি করছি, 100 থেকে 40 বিয়োগ করছি, তাহলে কত হলো 60%। পার্টিসিপেট কতজন, 15 হলো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তাহলে শিক্ষিত নয় হলো কতজন, 60%। তাহলে ওই গ্রামে 60 জন লোক কি নয়, শিক্ষিত নয়। ক নং প্রশ্ন উত্তর শেষ। খ নঙ্গে চলে আসো। খ নঙ্গে বলা হয়েছে যে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা ক থেকে পেলাম যে 60% লোক কি অশিক্ষিত আর 40% লোক কি শিক্ষিত, তাই না? তাহলে 100 জনের মধ্যে শিক্ষিত হলো কতজন, 100 জনের মধ্যে শিক্ষিত হলো 40 জন। তাহলে একজনের মধ্যে শিক্ষিত কি কম হবে না, 40/100। আর আমাদের প্রশ্নে মোট জনসংখ্যা কত, 1280। তাহলে 1280 জনের মধ্যে শিক্ষিত কত হবে, 40 গুণ 1280/100। তাহলে দেখো তো কি দিয়ে কাটতে পারো এটাকে। আমরা যদি এভাবে কাটি, 10 দিয়ে কাটি, 10 10 কে 100, 4 10 কে 40, এটাকে আবার 10 দিয়ে কাটলে 10 1 10, এর কথা 128। তাহলে এখন 128 গুণ 4 গুণ করো তো, 4 এটা কত হয়, 32। 32-এর 2 হাতে 3, 4 2 8, 8 আর 3, 8 আর 3 11, হাতে 1, 4 কে 4 রেখে 5। তাহলে 512 জন লোক কি হয়েছে, শিক্ষিত, তাই না? তাহলে ওই গ্রামে 512 জন লোক কি হলো আমাদের শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা 512 জন। ঠিক আছে, খ নং শেষ। শিক্ষিত লোকের সংখ্যা হলো 512 জন। এখন গ নং প্রশ্ন, গ্রামের শিক্ষিত লোকের মধ্যে 128 জন শহরে চলে গেল। তাহলে 128 জন যদি শহরে চলে যায় তাহলে শিক্ষিত লোকের সংখ্যা কমে যাবে, এবং 128 জন যদি শহরে চলে যায় তাহলে গ্রামের মোট জনসংখ্যা কমে যাবে। ঠিক আছে না? তারপর কি বের করতে হবে, শতকরা কতজন শিক্ষিত থাকবে, এটা আমাদেরকে বের করতে হবে। মুছে দিলাম। গ নং প্রশ্ন, 128 জন শহরে চলে গেল। গ্রামের শিক্ষিত থেকে কি করলো, 128 জন শহরে চলে গেল। তাহলে খ হতে পাই শিক্ষিত লোকের সংখ্যা 512 জন। 128 জন শহরে চলে গেলে
চলে গেলে শিক্ষিত লোকের সংখ্যা হয়, শিক্ষিত লোকের সংখ্যা হয় কত হবে? 512 থেকে 128 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে কত হয়? বিয়োগ করলে 8 আর কত দাও? 12, 8 আর 4 12, হাতে 1, 3, 3 আর কত দাও? 11, 8 আর 3 11, হাতে 1 2 3 আর 2 5, 384 জন কি হলো? আমার শিক্ষিত লোক হলো, তাই না? 384 জন কি পাইলাম আমরা? শিক্ষিত লোক পাইলাম। এরপর এবং ওই গ্রামের জনসংখ্যা তাহলে কত হবে? ওই গ্রামের জনসংখ্যা তাহলে আমাদের আগে ছিল কত? আগে ছিল 1280 জন, এখন 128 জন কি হলো? শহরে চলে গেল। তাহলে এই 128 জন কমে যাবে না? তাহলে বিয়োগ করলে কত পাও? বিয়োগ করে এটাকে, তাহলে 8 আর 2 10,